আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমরা হাজির হয়েছি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সব তাজা খবর নিয়ে। শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরও হামলা করেছে ইরানের ওপর। হতাহতের সংখ্যা বেড়ে ২৩০। ইরানের পাল্টা হামলা করার হুমকি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের কাছে ক্ষমা চেয়েছেন। ইরানের কাছে পাল্টা হামলা না করার জন্য রিকোয়েস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক হামলার হুমকি। ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার প্রস্তাব পুতিনের, নাখোশ ট্রাম্প। যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি $270 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইরানের। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। আলোচনা যতবার প্রয়োজন আয়োজনে প্রস্তুত পাকিস্তান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি খবর এক্স সংবাদে। আমি মোহাম্মদ আনিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম রাশিয়ার হেফাজতে রাখার একটি প্রস্তাব দিয়েছেন, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শোনা যাচ্ছে এই পদক্ষেপে ডোনাল্ড ট্রাম্প বেশ অসন্তুষ্ট হয়েছেন। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের যে টানাপড়েন চলছে সেটি নিরসনে পুতিন এই প্রস্তাবটি সামনে এনেছেন, যাতে করে আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে নিয়ে যে উদ্বেগ রয়েছে তা কিছুটা কমানো সম্ভব হয়। আপনারা জানেন যে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে সবসময়ই বলে আসছে এটি কেবলই শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে, কিন্তু পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সবসময়ই একে সন্দেহের চোখে দেখেছে। পুতিনের প্রস্তাব অনুযায়ী ইরান যদি তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে জমা রাখে, তবে সেটি সরাসরি কোনো প্রতিরক্ষা বা অস্ত্র তৈরির কাজে ব্যবহার করার সুযোগ থাকবে না, এবং এতে করে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা তৈরি হবে যা বিশ্ব শান্তির জন্য সহায়ক হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বা ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রগুলো থেকে এই বিষয়ে যে বিরূপ প্রতিক্রিয়া আসছে তার মূল কারণ হল তারা মনে করছেন এতে রাশিয়ার প্রভাব মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হবে এবং ইরান সরাসরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে, যা আমেরিকার কৌশলগত স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। ট্রাম্প সবসময়ই ইরানের ব্যাপারে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করতে আগ্রহী, তাই তিনি চাইছেন না যে রাশিয়া মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হয়ে ইরানকে কোনো ধরনের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের সুযোগ করে দিক। এই পুরো বিষয়টি যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে ভূরাজনীতির এই খেলায় প্রতিটি দেশই তাদের নিজস্ব স্বার্থ রক্ষায় ব্যস্ত এবং সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই টানাপোড়েন শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে কোন দিকে নিয়ে যাবে। ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখন প্রায় $270 বিলিয়ন ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে, যা দেশটির অর্থনীতির জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই $270 বিলিয়ন কেবল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি নয়, বরং এর মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতা হ্রাস, বৈদেশিক বিনিয়োগের অভাব এবং গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলোর স্থবিরতা, যা ইরানের সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলেছে। আপনারা যদি একটু খেয়াল করেন তবে দেখবেন যে কোনো দেশের অর্থনীতির ভিত্তি যখন এই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়, তখন সেটি কাটিয়ে উঠতে কয়েক দশক সময় লেগে যেতে পারে, এবং ইরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার সুযোগ কম। বিশেষ করে দেশটির তেল ও গ্যাস খাতের অবকাঠামো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে যে ধরনের বাণিজ্যিক সীমাবদ্ধতা তৈরি হয়েছে, তাতে করে সাধারণ পণ্য সামগ্রীর দাম আকাশচুম্বী হয়ে গেছে এবং বেকারত্ব বাড়ছে। এই পরিসংখ্যানগুলো যখন আমাদের সামনে আসে, তখন যুদ্ধের ভয়াবহতা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে, কারণ এই বিশাল অঙ্কের অর্থ যদি শিক্ষা, স্বাস্থ্য বা প্রযুক্তি খাতে ব্যয় করা যেত, তবে দেশটির চেহারা অন্যরকম হতে পারত। বিশেষজ্ঞরা বলছেন যে পুনর্গঠন প্রক্রিয়ায় যদি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বড় ধরনের সহায়তা পাওয়া না যায়, তবে এই $270 বিলিয়ন ঘাটতি পূরণ করা ইরানের একার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়বে, যা শেষ পর্যন্ত আঞ্চলিক অস্থিতিশীলতাকেও উস্কে দিতে পারে। আমরা যারা শান্তিতে বসবাস করছি তারা হয়তো এই সংখ্যাটি শুনে শিউরে উঠছি, কিন্তু ইরানের সাধারণ নাগরিকরা প্রতিদিন এই অর্থনৈতিক কষ্টের মধ্য দিয়ে পার করছেন, এবং এই যুদ্ধের প্রভাব কেবল ইরান নয়, বরং পার্শ্ববর্তী দেশগুলোর বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে শান্ত ও স্থিতিশীল রাখতে ইরানের পক্ষ থেকে সম্প্রতি একটি জোরালো আহ্বান জানানো হয়েছে,
যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়াই এই অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ নেতারা বারবার বলছেন যে মধ্যপ্রাচ্যের সমস্যাগুলো সমাধানের চাবিকাঠি এই অঞ্চলের দেশগুলোর হাতেই থাকা উচিত এবং বাইরের কোনো শক্তি, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর উপস্থিতি কেবল উত্তেজনাকে বাড়িয়ে তোলে। ইরানের এই অবস্থানের পেছনে বড় যুক্তি হল যে বাইরের দেশগুলো যখন মধ্যপ্রাচ্যের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় তখন তারা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়, যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক বিভেদ তৈরি করে এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি করে। ইরান চাইছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলোর সাথে একটি অভিন্ন নিরাপত্তা বলয় তৈরি করতে, যাতে করে বাইরের কোনো শক্তির ওপর নির্ভর করতে না হয়। এই ঐক্যবদ্ধ থাকার বিষয়টি এখন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে, কারণ বিশ্ব রাজনীতিতে এখন মেরুকরণ ঘটছে এবং প্রতিটি দেশই চাইছে নিজস্ব প্রভাব বজায় রাখতে। তাই ইরান মনে করে যদি এই অঞ্চলের দেশগুলো নিজেরা এক হয়ে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াতে পারে, তবে এই অঞ্চলটি বিশ্বের অন্যতম শক্তিশালী জোটে পরিণত হতে পারে। তবে এই ঐক্যের পথে অনেক বড় চ্যালেঞ্জও রয়েছে, কারণ দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ এবং রাজনৈতিক মতপার্থক্যগুলো এক নিমিষেই দূর করা সম্ভব নয়। তবুও ইরানের এই প্রস্তাবটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। সাধারণ জনগণের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আমরা বুঝতে পারি যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরলে তা কেবল জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণেই নয়, বরং বিশ্বজুড়ে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতেও বড় ভূমিকা রাখবে। ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির প্রতিবাদে বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা জো বাইডেন প্রশাসনের জন্য একটি বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিক্ষোভকারীরা দাবি করছেন যে আমেরিকান করদাতাদের অর্থ দিয়ে কেনা এই অস্ত্রগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে নিরপরাধ মানুষের রক্তপাতে ব্যবহৃত হচ্ছে এবং তারা এই অস্ত্র সরবরাহ অবিলম্বে বন্ধ করার দাবি জানাচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্ম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে এবং তারা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি নিজেকে মানবাধিকারের রক্ষক হিসেবে দাবি করে, তবে তাদের উচিত হবে না কোনো সংঘাতের পক্ষ নেওয়া বা সেখানে মারণাস্ত্র সরবরাহ করা। ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বড় বড় রাস্তায় মানুষ প্লাকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছেন যেন এই ধরনের বাণিজ্যিক চুক্তিগুলো বাতিল করা হয়। এই বিক্ষোভগুলোর প্রভাব কেবল রাজপথে সীমাবদ্ধ নয়, বরং এটি আমেরিকান রাজনীতির অন্দরমহলেও কম্পন তৈরি করেছে, কারণ সামনে নির্বাচন এবং তরুণ ভোটারদের এই ক্ষোভ ভোটের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে। আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই প্রতিবাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং সাধারণ মানুষ একে অপরের সাথে তথ্য শেয়ার করে সচেতনতা তৈরি করছে, যা প্রমাণ করে যে মানুষ এখন অনেক বেশি সচেতন। যুদ্ধের সরঞ্জাম বিক্রি করা কি আসলেও একটি দেশের উন্নয়নের পথ হতে পারে, নাকি এটি কেবল কিছু অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের পকেট ভারী করে? সেই প্রশ্নটি এখন বড় হয়ে দেখা দিয়েছে এবং সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব, কিন্তু সাধারণ জনতা এখন আর সেই যুক্তিতে সন্তুষ্ট হতে পারছে না এবং তারা চাইছে টেকসই শান্তি, যেখানে কোনো প্রাণের ক্ষতি হবে না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এবং বিশেষ করে আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান সম্প্রতি একটি বড় ঘোষণা দিয়েছে, যেখানে তারা বলেছে যে কোনো সমস্যা সমাধানে তারা আলোচনা করতে যতবার প্রয়োজন ততবারই আয়োজন করতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বারবার জোর দিয়ে বলা হচ্ছে যে যুদ্ধ কোনো সমাধান নয়, বরং টেবিলের ওপর বসে কথা বলাই হলো যে কোনো জটিল সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ এবং তারা এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে সবসময় আন্তরিক। এই বার্তাটি বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের টানাপোড়েন নিরসনে একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, কারণ পাকিস্তান চাইছে এই অঞ্চলে অর্থনৈতিক করিডরগুলোকে আরও শক্তিশালী করতে, যা কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব।
আপনারা জানেন যে দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের সম্পর্কের উপর পুরো অঞ্চলের শান্তি অনেকাংশে নির্ভর করে এবং পাকিস্তান যখন বারবার আলোচনার সুযোগ তৈরি করার কথা বলছে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ও বিষয়টিকে গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। কেবল ভারত নয়, বরং আফগানিস্তান এবং ইরানের সাথেও সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য পাকিস্তান একটি লিয়াজো বা সেতু হিসেবে কাজ করতে চায়, যা এই অঞ্চলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পাকিস্তানের এই উদ্যোগকে অনেকেই একটি কূটনৈতিক কৌশল হিসেবে দেখছেন, যাতে করে তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে তুলে ধরতে পারে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে সফল হয়। আসলে যখন কোনো দেশ বারবার আলোচনার কথা বলে তখন তার মানে হল তারা স্থিতিশীলতা চাইছে, কারণ অস্থিরতা কেবল অভাব আর হাহাকারি নিয়ে আসে এবং পাকিস্তান বর্তমানে যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তাতে করে তাদের জন্য শান্তি বজায় রাখা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।